প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের প্রতিষ্ঠানের নিয়মিত ক্লাসগুলি অনুসরণ করছো এবং সবাই বাসায় নিয়মিত পড়াশোনা করছো। আমি গত ক্লাসে তোমাদের গণিত বিষয়ের 11 অধ্যায়ের অনুশীলনী 11.1-এর কিছু অঙ্ক করছিলাম। পরপর 2টা ক্লাসে আমরা বিস্তারিত অনেকগুলো অঙ্কই করছি। আশা করি তোমরা সেই অঙ্কগুলো ভালো মতো বুঝতে পারছো। এখন পরীক্ষায় যদি এ ধরনের কোনো অঙ্ক আসে, অর্থাৎ এই অধ্যায় থেকে সৃজনশীল আসে, আশা করি সবাই ফুল আনসার করতে পারবো। তবে শিক্ষার্থীরা, আজকে আমরা বীজগণিতের আরেকটা নতুন অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সেই অধ্যায়টার নাম হলো সসীম ধারা। 13 অধ্যায়ের সসীম ধারা। তাহলে এই অধ্যায়ের শুরু থেকে কিছু প্রাথমিক আলোচনা যদি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে আমরা প্রথমে বলতে পারি যে ক্রমটা কি, ক্রম মানে কি। যেমন দেখো, আমরা দৈনন্দিন জীবনের প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু জিনিস একটা নির্দিষ্ট নিয়মে বিন্যাস করি বা সাজাই। ধরো, তোমার টেবিলে যে বইগুলি রাখো, এটা একটা নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী রাখো। যে প্রথমে আমরা গাইড বইগুলো রাখি বা মেন বইগুলো রাখি। আমরা আলনাতে কাপড় চোপড় রাখি, এটা একটা সিরিয়ালে রাখি। আমরা যদি শোকেসে জিনিসপত্র রাখি, একটা সুন্দর সিরিয়ালে রাখি। এই যে সব কিছু প্রকৃতিতে তুমি যদি খেয়াল করো, সেখানে একটা সিরিয়াল আছে, মানে ক্রম অনুসারে সবগুলি বিন্যস্ত করা থাকে। তাহলে আমাদের আজকের যে অধ্যায়টা, সেটা হলো তোমাদের সসীম ধারা। এই সসীম ধারা অধ্যায়টা সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমে জানতে হবে যে অনুক্রম কি। অনুক্রম শব্দটা, এই যে বললাম এতক্ষণ, ক্রম, ক্রম মানে একটা ওয়েতে, মানে একটা পদ নিয়মে যে সাজানো থাকে, নিয়মে সাজানোর নাম হলো তোমার ক্রম। তো এই ক্রমটা যখন একটা গাণিতিক বাক্য বা সংখ্যার মাধ্যমে থাকে, সেটা হতে পারে ছোট থেকে বড়, হতে পারে বড় থেকে ছোট, হতে পারে একটা নির্দিষ্ট অন্তর অন্তর, হতে পারে গুণ আকারে, যুগ আকারে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। তো এই ধরনের যে সংক্রান্ত সমস্যাগুলো, সেই অধ্যায়ে সেই ব্যাপারে আমরা আলোচনা করব। এই অধ্যায়টা থেকে মূল 2টা অংশে ভাগ করা হয়েছে। একটা হলো তোমার সমান্তর ধারা, আর একটা হলো গুণোত্তর ধারা। তাহলে শিক্ষার্থীরা, চলো আমরা বই খাতা নিয়ে আজকে আমাদের মূল ক্লাসে চলি। আজকে আমাদের ক্লাস হলো 13 অধ্যায়ের সসীম ধারা, অনুশীলনী 13.1। তো শিক্ষার্থীরা, বই খাতা নিয়ে রেডি হও। আমাদের অধ্যায়ের নাম হলো সসীম ধারা। সসীম ধারা, অনুশীলনী 13.1। তা আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে, সেটা হলো অনুক্রম। অনুক্রম মানে কি? আমাদের মেন বইয়ের সংজ্ঞাটা দেওয়া আছে। তোমরা যখন বই খুলবা, বইয়ের সহজ পাবে। তবু আমি মুখে মুখে বলি যে অনুক্রম হলো কতগুলো রাশিকে যদি এমন একটা নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে যে তার পূর্ববর্তী এবং পরবর্তী পদের মধ্যে কি সম্পর্ক, সেটা আমরা জানতে পারি। তো সেটাকে বলা হয় অনুক্রম। কি বললাম, যে কতগুলো রাশি এমন একটা নির্দিষ্ট নিয়মে সাজানো থাকবে, যেখানে তার পূর্ব রাশি এবং পরবর্তী রাশির মধ্যে কি সম্পর্কে আছে, সেটা আমরা জানতে পারি। তাহলে সেই যে সিস্টেম বা ধারাটা, সেটাকে বলা হয় অনুক্রম। মনে করো তুমি লিখলা 2, 4, 6, 8, তাহলে এটা একটা অনুক্রম। এই অনুক্রম থেকে আমাদের উৎপত্তি হলো ধারা। ধারাটা কি? যদি কখনো কোনো অনুক্রমকে যুগ আকারে পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের মধ্যে যুগ চিহ্ন দ্বারা যুক্ত করা হয়, মানে যুগ চিহ্নের মাধ্যমে যখন অনুক্রমকে প্রকাশ করা হয়, সেটাকে বলা হবে ধারা। তাহলে শিক্ষার্থীরা, ধারার সংজ্ঞাটা লেখো। সংজ্ঞাটা লেখো খাতায়। অনুক্রমের পদগুলোর মধ্যে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে যে রাশি পাওয়া যায় তাকে ধারা বলে। যেমন 2+4+6+8 এই একটি ধারা।
তো শিক্ষার্থীরা ধারার সংজ্ঞাটা দেখো কি বলছে, যে অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে যে রাশিটা পাওয়া যায় সেটাকে বলা হয় ধারা। যেমন এখানে আমরা যে অনুক্রমটা বলছিলাম সেটাকে একটা ধারায় তৈরি করছি। এই ধারা থেকে আমাদের দুটি ধারা পাই, যে আমাদের দুটি ধারা কি, একটা হলো সমান্তর ধারা, সমান্তর ধারা, আরেকটা পাইল গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। তাহলে শিক্ষার্থীরা এখানে আমাদের জানার বিষয় আছে যে সমান্তর ধারা কি এবং গুণোত্তর ধারা কি। আমরা প্রথমে যে অনুক্রমটা তোমাদেরকে বুঝাইছিলাম, যে অনুক্রম ছিল কি, যে পূর্ববর্তী এবং পরবর্তী পদের মধ্যে, পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা জানতে পারি, সেটাকে বলা হলো অনুক্রম। তারপর অনুক্রম থেকে আমরা পাইলাম ধারা। এই ধারা থেকে আমরা আবার পাইলাম দুইটা ধারা, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তাহলে শিক্ষার্থীরা এখানে তোমরা জিনিসটা খেয়াল করো যে সমান্তর ধারা কি, যদি কোনো ধারার পদগুলোর পূর্ববর্তী এবং পরবর্তী পদের পার্থক্য সর্বদা সমান থাকে, পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের পার্থক্য যদি সর্বদা সমান থাকে, তাহলে সেটাকে বলা হয় সমান্তর ধারা। তোমার সবসময় এই কথাটা মনে রাখতে হবে, আমাদের যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেই প্রশ্নের ধারাটা দেখে আমার প্রথমেই শনাক্ত করতে হবে এটা কোন ধরনের ধারা, এটা কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। তাহলে কিভাবে আমরা বুঝবো যে সমান্তর ধারা হলে যে কোনো দুইটা পদ পূর্ববর্তী এবং পরবর্তী পদের পার্থক্য আমরা সবসময় ধরবো বিয়োগফল সবসময় সমান থাকবো, তাহলে এটা বুঝবো যে এটা সমান্তর ধারা। তাহলে শিক্ষার্থীরা সমান্তর ধারার সংজ্ঞাটা আমি লিখি, তোমরা খাতায় উঠে নাও। যে সমান্তর ধারা কি, সমান্তর ধারা, সমান্তর ধারা যদি কোনো ধারার যে কোনো দুটি পদের পার্থক্য সর্বদা সমান থাকে, তাহলে তাকে সমান্তর ধারা বলে, ধারা বলে। যেমন 1 + 3 + 5 + এই একটি সমান্তর ধারা। এখানে খেয়াল করো 3 থেকে 1 গেলে থাকে 2, আবার 5 থেকে 3 গেলে সেক্ষেত্রে আমরা 2, অর্থাৎ সবসময় পার্থক্যটা সমান। এই ধরনের ধারাকে বলা হয় সমান্তর ধারা। শিক্ষার্থীরা প্রশ্ন সংজ্ঞাটা উঠায় নাও। অনেক সময় কতে সংজ্ঞা থাকে, সৃজনশীলের কতে থাকে যে উদ্দীপকের ধারাটি কোন ধরনের, কারণ সহ লিখো। তখন আমাদের এই সংখ্যাটা লিখতে হবে এবং তারপরে ব্যাখ্যা করতে হবে। তারপরে সমান্তর ধারার পর হলো গুণোত্তর ধারা। আমি দুইটা সঙ্গে লিখে দিই, তারপরটা আসলে আমাদের গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। যদি কোনো ধারার দুটি পদের অনুপাত সর্বদা সমান থাকে, তাহলে তাকে গুণোত্তর ধারা বলে, গুণোত্তর ধারা বলে। যদি যেমন দিয়ে আমি একটা উদাহরণ দিলে 2 + 4 + 8 এই একটা গুণোত্তর ধারা। এখানে খেয়াল করো যে এটাকে এটা দিয়ে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে ভাগফল সর্বদা সমান, এটাকে এটা ভাগ করলে ভাগফল 2, এটা দিয়ে ভাগ করলে ভাগফল 2, এটা হলো গুণোত্তর ধারা। তাহলে আমাদের শিক্ষার্থীরা প্রশ্ন সংজ্ঞা দুইটা খাতায় চট করে তুলে ফেলো, আমরা আমাদের পরবর্তী মূল অঙ্কে চলে যাব। তো শিক্ষার্থী আশা করি সংজ্ঞা দুইটা তুলতে পারছো, তাহলে আমরা মুছে অঙ্ক চলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে
অনুশীলনে 13.1 যে আলোচ্য বিষয় সেখানে শুধুমাত্র সমান্তর ধারা, এখানে গুণোত্তর ধারা নাই। গুণোত্তর ধারার জন্য আর পরবর্তীতে আরেকটা অনুশীলনে আছে, সেই পর্যন্ত ছেলে আমাদের মূল এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সমান্তর ধারার ক্ষেত্রে কীভাবে কাজ করতে হবে। চলো আমরা এই সংক্রান্ত কয়েকটা নিয়ম এবং সূত্র লিখি। যে সমান্তর ধারার ক্ষেত্রে, সমান্তর ধারার ক্ষেত্রে আমি তো তোমাদের আগেই বলছি যে উদ্দীপকটা দেখে তোমাকে প্রথম শনাক্ত করতে হবে এটা কোন ধরনের ধারা। যে মনে করো আমার প্রশ্ন যেটা দেওয়া থাকবে সেটা গুণোত্তর না সমান্তর, এটা আমরা ফিক্স করব। কারণ আমাদের সৃজনশীলে কিন্তু উল্লেখ থাকবে না, কারণ সৃজনশীলটা থাকবে শুধুমাত্র 13 অধ্যায় থেকে। তো 13 অধ্যায়ের দুইটা অংশ, একটা হলো গুণোত্তর, একটা সমান্তর। এই জন্য আমরা প্রথমে শনাক্ত করব যে আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা কোন ধরনের ধারা। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের প্রথম পদকে সবসময় আমরা, প্রথম পদ সমান হবে এ, প্রথম পদের যে মানটা হবে সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। তারপর সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত না হয়ে হবে সাধারণ অন্তর। সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে আমরা প্রকাশ করব ডি দিয়ে। আর তাহলে প্রথম পদকে এ দ্বারা এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা, ডি এর মানটা কীভাবে বের করবো? এটা দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করবা। অন্তরের আরেকটা নাম হলো বিয়োগ। তাহলে এই দুইটা পেলাম। আবার এনতম পদ, ধারার এনতম পদ, এনতম পদ সমান হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, মনে রাখবা যে ধারার এনতম পদ হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। মনে করো একটা ধারা দেওয়া থাকলে, যে যদি দেওয়া থাকে ডট ডট দেওয়ার পরে যদি একটা পদ থাকে, অর্থাৎ প্লাস দিয়ে শেষ একটা পদ থাকে, তখন সেটাকে বলা হবে শেষ পদ। আর শেষ পদের আরেকটা নাম হলো এনতম পদ। তারপর এনতম পদের পরে আবার আছে এন পদের সমষ্টি বা যোগফল। এটা আমরা সবাই জানি যে n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুইটা সূত্র দিয়ে আমাদের এই অধ্যায়ের মানে 13.1 অঙ্ক করতে হবে। এই দুইটা সূত্র খাতায় তুলে রাখো। এবং আমি আগেও বলছি, যত ক্লাস করছি সব ক্লাসে বলি যে আমরা যখন যে অঙ্ক করব এটাতে কোন সূত্রটা প্রয়োগ করে এটা পাশে রেখে রাখবা। যে আমাদের যে খাতা থাকে, খাতার যে মার্জিন থাকে, মার্জিনে অন্য কালার পেন্সিল কলম দিয়া যে অঙ্কটা করতেছো এখানে এই সূত্রটা লিখে রাখবা, তাহলে তুমি গণিতে সবচেয়ে ভালো করতে পারবা। তাই শিক্ষার্থীরা আশা করি সূত্র দুইটা তুলতে পারছো। এবার আমরা এই সূত্রের মাধ্যমে ছোটোখাটো দুই একটা অঙ্ক করতে চেষ্টা করি। তো তোমরা তোমাদের বই তো সবার সাথে আছে, আমাদের বইয়ের উদাহরণ 2 নম্বর একটা অঙ্ক আছে, আমরা সেই 2 নম্বর অঙ্কটা করতে চেষ্টা করি। আমরা প্রত্যেকটা অঙ্ক লাইন টু লাইন বুঝতে চেষ্টা করব, তাহলে এই ধরনের কোনো সমস্যা থাকলে দেখো তুমি সহজে করতে পারো। আর অঙ্ক করার ক্ষেত্রে উদাহরণ অনুসরণে কোনো বিবেচ্য বিষয় না, বিবেচ্য বিষয় হলো আমি যে অঙ্কটা করতেছি সেটা তুমি ভালো মতো বুঝতে পারছো কিনা। সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে উদাহরণগুলি খুব পুঙ্খানুপুঙ্খভাবে করতে চেষ্টা করি। তাহলে আমাদের উদাহরণ 2টা আমি তোমাদের সামনে প্রশ্নটা উঠাই। উদাহরণ 2, 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 383। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখো প্রশ্নটার ধরন দেখলে বুঝতে পারতেছ কিসের মান বের করতে হবে। এখানে বলছে কোন পদ, কোন পদ বলতে এনতম পদ, অর্থাৎ এন এর মান, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে আমাদের প্রথম এনতম পদের নিয়ম। তাহলে যেহেতু প্রদত্ত ধারাটি আমরা অঙ্কটা করি তারপরে বুঝাবো, আমি চট করে ফেলি, তোমরা আমার সাথে খাতা তুলে ফেলো, তারপরে বুঝবা। তো দেওয়া আছে এখানে প্রদত্ত ধারাটি
সমান্তর দ্বারা। এই কথাটা আমরা লিখবো কিভাবে, আমরা বুঝলাম সমান্তর দ্বারা। দেখো, এই দ্বিতীয় পদ প্রথম পদ পার্থক্য 3, দ্বিতীয় পদ প্রথম পদ পার্থক্য 3, অর্থাৎ এই জন্য এটা হলো সমান্তর দ্বারা। অতএব ধারাটির প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d সমান 8 - 5 = 3। তারপরে n-তম পদ 383। তাহলে n-তম পদ এত দেওয়া আছে, আমরা n এর মান বের করব। তাহলে আমরা জানি n-তম পদ সমান a + n-1 × d। তাহলে দেখো আমাদের n-তম পদের মানটাই দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি এত সমান এত। তাহলে প্রশ্ন মতে a + n-1 × d = 383। তাহলে এবার বা দিয়ে মান বসাও। এর মান 5 + n-1 × d এর মান 383। তারপর এখান থেকে ক্যালকুলেশন করি। 5 + 3n-3 = 383, বা 3n + 2 = 383, বা 3n = 383 - 2, বা 3n = 381। তাহলে শিক্ষার্থীরা আমি বাকি অংশটা উপরের দিকে লিখি। বা n = 381/3, অতএব n = 127। অতএব ধারাটির 127তম পদ সমান 383। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা দেখো। প্রথমে আমি ধারাটা কোন ধরনের ধারা এটা শনাক্ত করলাম। তা শনাক্ত করতে গিয়ে কীভাবে আমি শনাক্ত করলাম, আমরা রাফে বা মনে মনে হিসাব করে দেখলাম যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে পার্থক্য সমান। এই জন্য এটা দিলাম আমরা সমান্তর ধারা। সমান্তর ধারার পরে আমাদের নিয়মটা কী ছিল, যে প্রথম পদকে আমরা ধরবো। প্রথম পদ a সমান 5, তারপর সাধারণ অন্তর d, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ পাইলাম 3। n-তম পদ বলা ছিল কোন পদ, মানে শেষ সংখ্যাটা দেওয়া ছিল। আমরা আগে বলছি যদি লাস্টের যে মানটা দেওয়া থাকবো সেটাকে আমরা n-তম পদ ধরবো। সেই হিসাবে এখানে n-তম পদ দেওয়া ছিল 383। তাহলে আমরা লিখলাম n-তম পদ সমান 383। তারপর আমরা n-তম পদের সূত্র জানি, সেই সূত্রটা প্রয়োগ করলাম a + n-1 × d। তারপর সূত্রের পর a এবং d এর মান বসাইলাম। বসানোর পরে ক্যালকুলেশন করার পরে আমরা পেলাম n এর মান পেলাম 127। অর্থাৎ ধারাটি 127তম পদ সমান 383। তাহলে আশা করি শিক্ষার্থীরা এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে তাহলে তোমরা খুব ভালো মতোই পারবা। অর্থাৎ এই অঙ্কের মূল কাজটা কী ছিল, n এর মান নির্ণয় করা। তাহলে এই ধরনের যদি বলা থাকে যে কোন পদ, তাহলে এই সূত্রের মাধ্যমে এরকমভাবে সমাধান করে অঙ্কটা সমাপ্ত করবা। তা আশা করি শিক্ষার্থীরা অঙ্কটা ভালো মতোই বুঝতে পারছো। তাহলে এখন আমরা দ্বিতীয় সূত্র, অর্থাৎ সমষ্টির সূত্র, যে সমষ্টি নির্ণয় করতে হলে কীভাবে করতে হবে সেই সম্পর্কে একটা অঙ্ক করব। আমরা বোর্ডটা পরিষ্কার করে ফেলি, আমরা নতুন অঙ্কের জন্য প্রস্তুতি নিই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে অঙ্কটা করব সেটা হলো পদের সমষ্টি নির্ণয়। তাহলে সমষ্টির সূত্রটা আবার আমরা উপরে লিখে রাখি, যে ধারার n পদের সমষ্টি। n পদের সমষ্টির ক্ষেত্রে সূত্র হলো n/2 2a + n-1 × d। এই সূত্রটা প্রয়োগ করে এখন আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি। যদি তোমার কোনো অঙ্কে
n এর মান দেওয়া না থাকে তাহলে প্রথমে আমরা n এর মান বের করতে দেব। n এর মান বের করার পরে সেই n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে দেব। তো এই ধরনের একটা অঙ্ক আমরা বই থেকে করার চেষ্টা করি। তাহলে আমাদের মেন বইয়ের উদাহরণ 4 এ একটা অঙ্ক আছে, যে আমি প্রশ্নটা লিখি, তোমরা তুলে ফেলো। উদাহরণ 4, এখানে আমার প্রশ্নটা দেওয়া, ধারাটা দেওয়া আছে, দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 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 99 ইকুয়াল কত? তাহলে আমাদের প্রথম কাজটা হলো আমার প্রশ্নটা তুলবো, মানে ধারাটা তুলবো, তোলার পরে আমি দেখবো যে এটা কোন ধরনের ধারা। তাহলে এখানে দেখো 2 এর থেকে গেলে 1, 3 এর থেকে 2 গেলে 1, 4 থেকে 3 গেলে 1, অর্থাৎ সবসময় পার্থক্য সমান, সুতরাং এটা একটা সমান্তর ধারা। তারপর আমি বলছিলাম যে সমান্তর ধারা যদি ডট ডট দেওয়ার পরে কিছু মান দেওয়া থাকে সেটাকে আমরা n-তম পদ বা শেষ পদ যেটা, সেটা n-তম পদ ধরবো। তাহলে এখানে n-তম পদ বলতে 99 হলে n এর মান বের করবো। n এর মান বের করার পরে বলছে সবগুলোর যোগফল কত, সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে শুরু করি। দেওয়া আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস 99। তাহলে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। অতএব ধারাটি প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর d সমান 2 - 1 = 1, n-তম পদ 99। আমরা জানি n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। তাহলে প্রশ্ন মতে a প্লাস n-1 ইন্টু d সমান 99। তাহলে এখান থেকে আমি এর মান বসাইলাম, n এর মান নির্ণয় করি, d এর মান বসাইলাম। তাহলে আমি হিসাব করলে পাই 1 প্লাস n-1 = 99, বা n = 99। অতএব n সমান 99। অর্থাৎ আমাদের এই অঙ্কের যে পদ সংখ্যা আছে n এর মান পেলাম 99। এবার আমার এই 99, অতএব ধারাটির পদ সংখ্যা 99। এবার এই 99 পদের সমষ্টি নির্ণয় করব। 99 পদের সমষ্টি নির্ণয় করতে হলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে শিক্ষার্থীরা এই পর্যন্ত সবাই চট করে তুলে ফেলো, বাকি অংশটা আমরা এটা মুছে ফেলতে হবে, কারণ বোর্ডে আর জায়গা নাই। এখন দেখো এই পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা। তা আমরা প্রথমে কি করলাম, প্রদত্ত ধারাটাকে শনাক্ত করলাম, সমান্তর ধারা। তারপরে প্রথম পদ, সাধারণ অন্তর, n-তম পদ। তারপর এখান থেকে n-তম পদের সূত্রটা লিখলাম, সূত্র লিখে n এর মান বের করলাম। তো n এর মান রইল আমার ধারাটির পদ সংখ্যা, অর্থাৎ এই পদ সংখ্যা পেলাম 99। এবার আমরা এই 99 পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি n-তম পদ নির্ণয়ের সূত্রটা ভালো মতোই রপ্ত করতে পারছো এবং এই ধরনের সমস্যা অনায়াসে করতে পারবা। তাহলে এবার আমরা 99 পদের সমষ্টি নির্ণয় করি। তো সমষ্টির জন্য নির্দিষ্ট যে সূত্র আছে সেই সূত্রের আলোকে আমরা প্রথমে n পদের সমষ্টি, এই সূত্রটা আমরা লিখি। তাহলে আমরা এই পর্যন্ত মুছে ফেলি। মনে রাখবা প্রথম পদ ছিল 1 আর d এর মান ছিল 1। তাহলে আমরা জানি, তাহলে প্রথমে আমরা লিখি, আমরা জানি এটা আবার অঙ্কের ভিতরে তুলে ফেললো না, উপর থেকে লিখি একবারে। আমরা জানি n পদের সমষ্টি সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d।
তাতে আমাদের যে অঙ্ক আছিল সেই অঙ্কের কততম পদের মান বের করতে বলছিল 99 পদের সমষ্টি। অতএব 99 পদের সমষ্টি। তাহলে এবার n এর পরিবর্তে আসবে 99/2, 2 ইন্টু এর মান 1 প্লাস 99 মাইনাস 1 ডি এর মান 1। এবার আমরা ক্যালকুলেশন করি, 2 একে 2 যোগ 98, তারপরে আছে এখানে হিসাব করো 99, এই বছর হিসাব করলে হচ্ছে 100। তাহলে আর ব্র্যাকেট দরকার নাই, সরাসরি গুণ চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটা কাটাকাটি করলে 99 গুণ করো 50 দিয়া, তাহলে 99 50 দিয়ে গুণ করো, গুণফল হবে 4950। অতএব নির্ণয় ধারার সমষ্টি, ধারাটির সমষ্টি 50। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সমষ্টি নির্ণয়ের সূত্রটা ভালো মতো বুঝতে পারছো। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে এখন তোমরা অনর্গল করতে পারবা। আমরা পরবর্তী ক্লাসে এই সংক্রান্ত অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেগুলি ভালো মতো করবো, আর তারপর আমরা পরবর্তী ক্লাসে সৃজনশীল করব। তাহলে এই অঙ্কটা চট করে খাতায় তুলে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অঙ্কটা তুলতে পারছো। তাহলে আমি আবার একটু রিভিশন দিই যে আমরা কী বলছিলাম, যে ধারাটির 99 পদের সমষ্টি। 99 পদের সমষ্টির জন্য 99 n এর মান হয়ে গেছে 99, অর্থাৎ n এর মান যত থাকবে তুমি ওই জায়গায় তত লিখবা, লেখার পরে a এবং d এর মান বসাবা, বসানোর পরে ক্যালকুলেশন করলে যা পাবা সেটাই হবে আমাদের যোগফল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো আগামী 21 তারিখ থেকে আমাদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা শুরু। সেজন্য চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাসটা আমরা বলে দিয়েছিলাম, আমরা আশা করি যে সেই সিলেবাসের মধ্যে অঙ্কগুলো থাকবে, আর তোমরাও এই কয়দিন সেই সিলেবাসের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে, আর সিলেবাস দেখে দেখে অঙ্কগুলো করতে চেষ্টা করবে। আর আমাদের অনলাইন ক্লাসগুলি তো সবার কাছে সেভ করা আছে, যদি ওই ক্লাসগুলো একটু অনুসরণ করো তাহলে তোমাদের রিভিশনের জন্য অনেকটা উপকার হবে। সেই পর্যন্ত আগামী চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তারপরে আমরা পরীক্ষার পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী 13.1 অনুশীলনীর বিস্তারিত আরও অনেকগুলো অঙ্ক করব, আরও অনেক জটিল এবং মজার সমস্যা সমাধান করব। তারপরে আমরা 13.2 করব, গুণোত্তর ধারা সম্পর্কে আরও কিছু নিয়মকানুন শিখব, সূত্র শিখব, নতুন নতুন অঙ্ক করব। তারপর সর্বশেষে আমরা 2 অধ্যায় মিলে বিভিন্ন বোর্ড প্রশ্নের সৃজনশীল অঙ্কগুলো করব। সেই পর্যন্ত সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।